গাড়িটি চলছে ধীর গতিতে, কিন্তু গাড়িতে থাকা পূর্ণির হৃৎপিণ্ড ভয়ে যেন এবার লাফিয়ে বেরিয়ে আসবে। গাড়িতে 5 জন উপস্থিত থাকার পরও শুধু পূর্ণির চাপা আর্তনাদই শোনা যাচ্ছে, তাও ক্ষীণ আকারে, মুখে ব্ল্যাক টেপ দেওয়া থাকায়। এই তাড়াতাড়ি চালা শালা, গরুর গাড়ি চালাচ্ছিস নাকি? মামা, এর চেয়ে বেশি স্পিড তুললে সামনে ট্রাফিক পুলিশ ধরবে। নিকম্মা শালা সবকটা, সময় মতো পৌঁছতে না পারলে স্যার এমনিতেই টপকে দেবে সবকটাকে। লিডারের কথায় সবার মুখে আতঙ্ক দেখা গেল। পূর্ণি কথোপকথনের মাঝখানে চুপ করে গেলেও আবারও আর্তনাদ শুরু করলো। মামা, পাখিটা কিন্তু সেই একটু ছোবো। স্যারের জিনিস, কিছু উল্টাপাল্টা করে যাবে না এর সাথে। অন্য পাখি এনে দেবো তোকে ছোটু। তো মামা, এটার মতো এত খাসা মাল আর পরে পাবো নাকি? দেখো কি সুন্দর তুলতুলে হাত, মাখন যেন। লিডার নামক ব্যক্তি পূর্ণির ডান পাশ থেকে পান খাওয়া লাল দাঁত বের করে খিক করে হেসে বলল, স্যারের নজর আছে মায়েরি। এবার বুঝেছি বেছে বেছে কেন অফিসারের বুকে তুলে আনতে বললো। পূর্ণি বাঁধা হাতের বাম পাশে ঘৃণার স্পর্শ পাওয়া মাত্রই টান মেরে হাত সরিয়ে নিয়ে ভয়ে আতঙ্কে ফুপিয়ে উঠল। মনে মনে হাজারবার একজনেরই নাম জপল। আর কোনোদিন সে অবত হবে না, আর রাগ দেখাবে না। এই নোংরা মানুষগুলোর থেকে আর একবার বাঁচিয়ে নিক মানুষটা তাকে, বুকে টেনে নিক একবার। গাড়ির হঠাৎ ঝাঁকুনিতে গাড়িতে উপস্থিত প্রত্যেকে কেঁপে উঠল। পূর্ণির ভয়ের মাত্রা বাড়ল। শালার, এইভাবে গাড়ি থামায় মানুষ? মামা, সামনে দেখো। কেন, সামনে কি তোর বাপ দাঁড়িয়ে গেছে নাকি? মনে হয় মামা, দেখো না একবার। গাড়ির আলোয় দৃশ্যমান হলো মাঝ রাস্তায় কিছু দূরে দাঁড়ানো একটা বাইকের উপর। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ দৃশ্যমান হলো না, তার পুরোপুরি কালোয় আবৃত। পরনে জ্যাকেট, প্যান্ট, হেলমেটও, শুধু দৃশ্যমান তার দুজোড়া লাল রক্তাভ চোখ। এই নাম গাড়ি থেকে সব। লাইলার মজনু এসেছে বোধ হয়, আজ একটু খেলাধুলো হোক। বলেই 4 জন গাড়ি থেকে নামল। পূর্ণি চেনা অবয়ব দেখতেই মুখ বাঁধা অবস্থায় হু হু করে কেঁদে উঠল। গাড়ি থেকে নামতেই রেহবার নিজের হেলমেট খুলে নিজ থেকে বেরিয়ে এলো। তার চোখ জ্বলছে রাগে, হাত মুঠো। তোদের সাহসের তারিফ করতে হয়, রেবার স্ত্রীর দিকে হাত বাড়াস। সাহসে দেখেছিস কি? এই ছোট, যা তো, অফিসারকে একটু তোর সাহস দেখা। ছোট উচ্চ হেসে দৌড়ে এসে রেহবারের দিকে ঘুষি ছোড়ে। রেহবার সপাটে তার হাত ধরে তাকে উল্টো ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয় গাড়ির পাশে। তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। তা দেখে বাকি 2জনকে ইশারা করে তারা গাড়ি থেকে লাঠি আর ছুরি বের করে আক্রমণের জন্য প্রস্তুত হয়। এগিয়ে আসে এক পা এক পা করে। রেহবার তীক্ষ্ণ চোখে পরিস্থিতি বোঝে। লাঠির আঘাত তার দিকে আসতেই মাথা পিছু করে এড়িয়ে তার পেটে এক লাথি মারে, যেটির জোর প্রমাণ হয় কিছু দূরে ছিটকে পড়া লোকটাকে দেখে। 2য় জন ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসে। রেবার তার হাত শক্ত করে ধরে শক্তি প্রয়োগে ছুরিটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তার পরপর 3টে পাঞ্চেই মুখ দিয়ে রক্ত উঠে আসে তারও। লিডার এবার পেছন থেকে বন্দুক বের করে দৌড়ে গিয়ে পূর্ণির মাথায় ঠেকিয়ে বলে, আর এক পায়ে গলে তোর প্রাণের বউয়ের খুলি উড়ে দেবো বলে দিলাম। রেবারের মুখে রহস্যময় হাসি। সামনের দিকে এগোতে তার পা থামে না। লিডারের হুমকি দামকি থেমে নেই বই কি। লিডার এবার ট্রিগারে হালকা চাপ দিতেই পূর্ণি ভয়ে জ্ঞান হারায়। তখনই একটা বুলেট এসে লাগে লিডারের হাতে। বন্দুক পড়ে যেতেই সাহেব দৌড়ে এসে তাকে টেনে বের করে আনে গাড়ি থেকে। স্যার, কি করব ওই রাস্কেলগুলোর? রেবার নিজের হাতে গ্লাভস খুলতে খুলতে বলে, এসিপি মোল্লাকে খবর দাও, পাঁচটাতে যা রেকর্ড আছে নতুন করে আর কেস দেওয়ার দরকার পড়বে না। ওকে স্যার। সাহেব চলে যেতে নিলেই রেহবার গম্ভীর গলায় ডাকে, সাহেব। সাহেব প্রশ্নাত্মক মুখে রেহবারের দিকে তাকাতেই রেহবার চোখ দিয়ে কিছু ইশারা করে। সাহেব তা বুঝে হালকা হেসে উঠে বলে, ওকে স্যার, আমি কাজ শেষ করেই একদম হেডকোয়ার্টারে আসব। রেহবার ঘাড় নাড়িয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। ধীরে ধীরে পূর্ণির মুখের হাতের বাঁধন মুক্ত করে কোলে তুলে নিল তাকে। অনেক লোক, পূর্ণির দিকে কেমন লালসার দৃষ্টি তাদের। পূর্ণির হাত পা মুখ বাঁধা। পূর্ণি যত ভয়ে তাদের কাছে কাকুতি মিনতি করছে, তারা তত এগিয়ে আসছে পূর্ণির শরীর ছুঁতে। সেই নোংরা হাত পূর্ণির হাতে ছোঁয়া লাগার আগেই পূর্ণি রেহেবার বলে চেঁচিয়ে উঠে হাঁপাতে লাগলো। চারদিকে চোখ বোলাতেই মন তার আবার ভয়ে কেঁদে উঠল। কোথায় এসে এই রুম কার? পরনের পোশাকও বদলানো, তাহলে কি তার সাথে কিছু? পূর্ণি হাঁপাতে লাগলো। বেড থেকে নামতেই তার নজর পড়ল রুমের ব্যালকনিতে।
সে পিছন ঘুরে দাঁড়ানো অন্ধকারে বলিষ্ঠ পুরুষালী অবয়ব মুহূর্তেই পূর্ণির মন ঠান্ডা করে দিল। পূর্ণি শান্ত হয়ে এলো। বেডের পাশে রাখা জ্বরের গ্লাসটা নিয়ে ঢকঢক করে নিজের গলা ভেজালো। কোন এক্সপ্লেনেশন দিতে চাও? রেবারের হিমশীতল কণ্ঠে রেবারের পিছনে ব্যালকনির গেটের সামনে দাঁড়ানো পূর্ণি কেঁপে উঠল। তার ভয় হচ্ছে। এই অন্যরকম ভয়। সে অপরাধ করেছে। অপরাধের শাস্তি হিসেবে তার ধমক প্রাপ্য। আর এই শান্ত আবহাওয়া যেন তারই পূর্বাভাস। আমি কিছু জিজ্ঞেস করলাম। পূর্ণি পুনরায় ভয়ে নিজের দুহাত কসলাতে কসলাতে মাথা নিচু করে মিনমিন করে বলল, সরি। সরি বলার সাথে সাথেই রেহেবার পিছনে ঘুরে পূর্ণিকে দেয়ালের সাথে চেপে তার 2 হাত লক করে গর্জন করে উঠল। হোয়াট সরি? হ্যাঁ, হোয়াট সরি? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তুমি জানো কি হতে পারতো আজ? পূর্ণি ধমক শুনে কেঁদে উঠল। রেহেবার আবার ধমকে উঠল, স্টপ ক্রাইং পূর্ণিমা। আমি সকালে তুমি মানা করেছিলাম বাইরে বেরোতে, তাহলে কেন আবদ্ধ হলে আমার কথার? খুব খারাপ লাগে না শুনতে আমার বরণগুলো? আজকের মতো পরিস্থিতিতে নিচে পড়তে আর আমায় ফেলতে খুব ভালো লাগে, তাই না? পূর্ণি কান্নারত অবস্থাতেই মাথা নাড়ল না আবধক। রেহেবার দাঁতে দাঁত চেপে বলল, ইউ আর রাইট। তোমাকে আর এদেশে রাখা যাবে না। আমি আমার দায়িত্বে যখন এনেছি, তেমনি নিজ দায়িত্বে তোমায় ক্যালিফোর্নিয়া দিয়ে আসবো। পূর্ণির আগেই মুখ লাল হয়ে গিয়েছিল। কাদার ফলে তা লাল টকটকে রূপ ধারণ করল। পূর্ণি দ্রুত ফুঁপিয়ে উঠে বলল, না না না, প্লিজ অফিসার, এমনটা করবেন না। আমি আর অবাধ্য হব না, সত্যি। এবার পূর্ণিকে ছেড়ে ব্যালকনির রেলিংয়ে 2 হাত রেখে শান্ত গলায় বলল, এত অনুরোধ করো না পূর্ণিমা। এই সিদ্ধান্ত আমি পাল্টাবো। আমি তোমাকে বারবার সাবধান করেছি, তুমি শোনো না। আমি তোমাকে ক্যালিফোর্নিয়ায় পাঠিয়ে ছাড়বো। এখানে তুমি নিরাপদ নাও, আর আমি প্রতিবার তোমার জন্য এমন দুশ্চিন্তায় পড়তে পারবো না। পূর্ণি আবার হাউমাউ করে কেঁদে উঠে রেহেবারের পা ধরে বলল, এরকম করবেন না অফিসার, আমায় আপনার থেকে দূরে করবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি কোনো কথার খেলাপ করব না, প্লিজ আপনার থেকে দূরে করবেন না আমায়। ওঠো পূর্ণিমা, কি করছোটা কি? অশান্ত ভঙ্গিতে পূর্ণির নিজের মনে বিড়বিড় করতে দেখে রেহেবার ভ্রু কুচকে দ্রুত পূর্ণিকে এক ঝটকায় তুলে দাঁড় করালো। তার 2 হাত নিজের হাতে নিজেই বুঝতে পারল 2 হাত মাত্রাতিরিক্ত ঠান্ডা। শরীর কাঁপছে থরথর করে। দক্ষ অফিসারের নার্ভাস ব্রেকডাউন বুঝতে অসুবিধা হলো না খুব একটা। পূর্ণি তখন উত্তেজিত হয়ে উল্টোপাল্টা বিড়বিড় করে চলেছে নিচের দিকে তাকিয়ে। রেহেবার দিকেও তার খেয়াল নেই। রেহেবার পূর্ণির 2 গালের পাশের দিয়ে হাত দিয়ে ধরে বলল, রিল্যাক্স পূর্ণিমা, কিছু হয়নি, তাকে আমার দিকে। পূর্ণির হুঁশ তাতেও ফিরল না। সে নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বিড়বিড় করেই চলেছে, আমি আর করব না। আমায় আপনার থেকে দূরে সরাবেন না। আমি কিচ্ছু করব না, সত্যি। আমি সব কথা শুনবো। একই কথা সে বারবার রিপিট করছে। রেহেবার এবার নিজের সমস্ত রাগ ঝেড়ে ফেলে পূর্ণিকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। পূর্ণির মাথায় হাত বুলিয়ে বলল, চুপ চুপ, আমি সরবো না। দূরে হয়েছে। নিজের অংশকে কখনো নিজের থেকে দূরে সরানো যায়? তুমি ভাবলেও কিভাবে তো রেহেবার তোমায় শুধু নিজের স্বার্থের খাতিরে নিজের থেকে দূর করে দেবে? আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমায় রক্ষা করবো পূর্ণিমা। ভুল হলে শুধরে দেব। পথ হারালে নিজের দায়িত্বে সে হাত ধরবো, তা নিজের থেকে দূরে সরবো না। তাই এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। যতদিন তুমি রেহেবারের ততদিন তোমার আর তার কাছে বন্দী হয়ে থাকতে হবে। আর শাস্তির স্বরূপ তাকে সারা জীবন ভালোবাসতে হবে। এই শাস্তির এক বিন্দু কিন্তু আমি কমাবো না। পূর্ণি শান্ত হয়ে পুরোটা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। রেহেবার ভেতর ভেতর এবার অস্থির হয়ে উঠল। মেয়েটার যে কখন কি ভাবে। আজ তার এই অবস্থার পিছনে তো রেহেবারও দায়ী। সে অন্যদের মতো হার্ট করেছে তার প্রিয় নারীটিকে, যদিও দরকারবশত তাও করেছে তো, যার প্রভাব পড়েছে পূর্ণির দুর্বল মস্তিষ্কে। ফুলের মতো মেয়েটার কি অবস্থা হয়েছে। রেহেবার নিজে কি ভালো ছিল গত কয়েকটা দিন? পূর্ণিমা, সে সামথিং। আমি আর রাগ করে নেই, শোনা, তাকো আমার দিকে। রেহেবার আদর মাখা কথায় পূর্ণিমা ধীরে ধীরে চোখ তুলে তাকালো রেহেবারের দিকে। রেহেবার পূর্ণির লাল হয়ে থাকা গালে স্লাইড করতেই হঠাৎই সে কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়ে নিজে থেকে ঝাপটে ধরল রেহেবারকে। রেহেবার 1 হাত রেলিংয়ে দিয়ে আটকে 1 হাত দিয়ে জড়িয়ে ধরল পূর্ণিকে। এমন করে আমায় আর কখনো ভয় দেখাবেন না অফিসার। আপনি ছাড়া আমি নিঃস্ব। আমার মধ্যে আর শক্তি নেই লড়াই করার। আপনি যেদিন আপনার থেকে আমার পুরোপুরি দূরে সরাবেন, আমি সেদিন বেঁচে থাকার লড়াই ছেড়ে দিব। কান্নারত গলায়
হেঁচকে তুলে কোনো রকমে বলল পূর্ণি। রেবারের বুকটা মোচড় দিয়ে উঠল। একটু বেশি কি কষ্ট দিয়ে ফেললো সে মেয়েটাকে? আসলেই এত বড় দুনিয়ায় মেয়েটা নিজের বলতে আছেই বাকি। এমন সময় যে আসবে না সেটার আশ্বাস আমি তোমায় দিচ্ছি। অনেক কান্নাকাটি করেছ, এবার চোখের জল মোছো। রেবার নিজেই সযত্নে তার চোখের জল মুছিয়ে ঠোঁটে গভীর স্পর্শ করল। পূর্ণির স্বপ্ন লাগলো সব। রেবা সত্যিই তাকে আগের মতো ট্রিট করছে। সে বিস্ময় নিয়ে চেয়ে রইল রেহেবারের দিকে। রেবার বুঝলো বোধ হয় কিছুটা, তাই দুষ্ট এসে বলল, ম্যাডামের বিশ্বাস না হলে আমি প্র্যাকটিক্যালি প্রুফ দেই। পূর্ণির গাল আবারও লাল হয়ে উঠল। নিচু গলায় বলল, শেমলেস আপনি একটা। রেবার ঠোঁট এলো করে হেসে পুরোপুরি রেলিংয়ে হেলান দিয়ে বলল, আমার তো মনে পড়ে না আমি নিজেকে কখনো ডিস্ট্যান্ট হিসেবে দাবি করেছি বলে। আর আমি যে কতটা শেমলেস তার প্রমাণ তো আমি প্রতি রাতেই দিয়েছি। রেবার কথার হাসি দেখে পূর্ণির চোখ বড় বড় হয়ে গেল। কান থেকে ধোঁয়া বেরোনো বাকি শুধু। আর কিছুক্ষণ এখানে থাকলে সে কেয়ামত ঘটাবে সেই আশঙ্কা দেখি পূর্ণি আমতামতা করে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম, নয়তো আজ আপনার কথা শুনে রাতের ঘুম উবে যাবে। বলেই পূর্ণি রুমের দিকে পা বাড়াতেই রেবার ঘাড় নাড়িয়ে হেসে তার পেছন পেছন যেতে লাগলো। আমি অন্যভাবে ঘুম ওড়াতে পারি, দেখবে? পূর্ণি তাড়াতাড়ি গিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে পড়ল মুখ চাপা দিয়ে। রেবার তা দেখে উচ্চ স্বরে হেসে উঠল। বাস্টার্ড সব কটা, একটা মেয়েকে তুলে আনতে পারলি না? তোদের হায়ার করাই আমার ভুল হয়েছে। খালি নামেতেই বড় বড় পাতেলা। সরি স্যার, ওই অফিসারটা এমন সময় এলো আমরা কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, পারবি কি করে গাতার বাচ্চারা? তোদের দিয়ে কাজ করানোই আমার ভুল হয়েছে। এই এই আর কি কোনো কিছু জানিস? লিরাটা এবার ফোন থেকে মুখ তুলে সাহেবের দিকে তাকালো। সাহেব কিছু একটা ইশারা করতেই বলল, হ্যাঁ স্যার, শুনলাম কালকের মধ্যেই মেয়েটাকে ক্যালিফোর্নিয়াম পাঠিয়ে দেবে, হয়তো অন্য পরিচয়, এইটুকু শুনতে পেরেছি। খুব ভালো করেছ, রাখছ না। বলেই আদনান সাহেব ফোন কেটে রাগে ফুঁসলেন। সামনে বসা মহিলাটা কাঁচের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, বেশ ভালোই, আমার কাজ সহজ হয়ে গেল মনে হচ্ছে। চুপ করো। তোমার ওকে প্রয়োজন না হলেও আমার প্রয়োজন আছে। আমার ছেলে এই প্রথম কিছু চেয়েছে আমার কাছে, আমি পাতাল থেকে হলেও এনে দিব তাকে। যা খুশি করো, আমার কি, এনে জাস্ট আমায় খবর দিও। আমার একটা বিশেষ কাজ করানোর আছে ওকে দিয়ে। আমের হাত ভুলবশত জোহানের হাতে লাগায় সে ফট করে সরিয়ে নিল সেই হাত। তারপরে কি মনে করে ইতস্তত হয়ে আবারও পাশে শোয়া জোহানের হাতে হালকা হাত ছোঁয়াতেই বুঝল জোহানের গা জ্বরে পড়ে যাচ্ছে। আমে আতকে উঠল। উঠে বসে চশমা পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2:10 বাজে। আমিয়া ধীরে ধীরে জোহানকে ধাক্কা দিয়ে ডেকে বলল, শুনছেন? ঔষধ কোথায় আছে বলতে পারবেন? জোহান করে কিছুই বলল না। আমিয়া বুঝল জোহান জ্বরের ঘরে কিছুই বুঝতে পারছে না। সে এবার কি করবে এত রাতে? তার জ্বর হলেই তো ওষুধ খেয়ে নিত সঙ্গে সঙ্গে, কিন্তু এখন তো হাতের কাছে ওষুধ নেই। সে তাড়াতাড়ি উঠে জল আর নিজের ওড়না নিয়ে ধীরে ধীরে মাথায় জলপটি দিতে লাগলো। এক পর্যায়ে জোহান অস্ফুট স্বরে বলে উঠল। আমেহা করুণ চোখে চেয়ে রইল। জলপট্টি দেওয়ার পরও জ্বর ঠিকমতো না নামায় আমেহা নিজের ব্যাগ থেকে একটা স্যালাইন বের করে জলে গুলে জোহানের ঘাড় হালকা উঁচু করে খাওয়ানোর চেষ্টা করলো, যাতে শরীর হাইড্রেটেড থাকে আর জ্বর নেমে যায়। হলোও তাই। জ্বর ধীরে ধীরে নেমে যেতেই আমেহা জলপট্টি সরিয়ে নিতে গেলেই জোহান সেই হাত চেপে ধরল। আমেহা হক চকিয়ে গেল। চুলগুলো একটু টেনে দাও না। চোখ বন্ধ করে জোহানের বলা কথায় আমেহা অস্থির ভঙ্গিতে চারিদিকে তাকালো। শেষে সব অস্বস্তি দূরে রেখে বেড সাইডে হেলান দিয়ে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিল জোহানের। মাঝে 3টে দিন পার হয়েছে। এই 3 দিন পূর্ণির কাছে যেন 300 দিনের সমান লাগছে। কারণ সেই যে রেহেবার তাকে অজ্ঞান অবস্থায় এই জায়গায় এনে রেখেছে, তারপর থেকে তার নিষেধাজ্ঞা রয়েছে এই বাড়ির বাইরে পা রাখার। একবারই শিক্ষা হয়েছে পূর্ণির, তাই দ্বিতীয়বার রেহেবারের কথা অমান্য করার চিন্তাও মাথাতে আনেনি। তবে এখানে সে বেশ বোর হচ্ছে। বাড়িটা মাঝারি সাইজের, নিচে 3টে রুম আর উপরে 2টো। রেহেবারের থেকে জানা এটাও তাদের একটা বাড়ি, তবে এটি সেফ হাউস বলে বেশি পরিচিত, যা হাতে গোনা কটা মানুষ ছাড়া কেউই জানে না। সকালের প্রথম আলো পূর্ণির মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে উঠে আড়মোড়া ভেঙে
আশেপাশে রেহেবারকে খুঁজতে গিয়ে হতাশ হলো। নিজের পরনের জামাটা নাকের কাছে হালকা তুলে রেহেবারের ঘ্রাণ গভীর নিঃশ্বাসে টেনে নিতেই তার মুখে হাসি ফুটে উঠল। মানুষটা সকালে বেরোয় আর বাড়ি আসে সেই রাতে। পূর্ণির মন খারাপ হলেও সে মনকে বুঝিয়ে নেয়। মানুষটা তো আর এমনি এমনি দেরি করে না। রাতের ক্লান্ত মুখ দেখলেই পূর্ণির সব মন খারাপের কারণ পাল্টে যায়। পূর্ণি বেড থেকে নামতেই দেখলো কোকো রোজের মতো ব্রাশ আর টুথপেস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণি মিষ্টি হাসল। কোকোকে রেহেবার পরের দিনে এনে দিয়েছে, সাথে দরকারি জিনিসপত্র। তবে তার সিম খুলে ফোনটা পূর্ণিকে ফেরত দিয়েছে। পূর্ণি সেই নিয়েও দুঃখের শেষ নেই। এর কারণ জিজ্ঞেস করাতে রেহেবার তাকে শুধু বলেছে সময় হলে বলবে। পূর্ণিও আর বেশি ঘাটায়নি, তাই সারাদিন সে ঘরে বসে বসে শুধু বোর হয়। তাও কোকো আছে বলে রক্ষে কিছুটা। সে সারাদিন পূর্ণিকে কোম্পানি দেয়, তবে সময় পেলেই এখন সে টুক করে ঘুমিয়ে পড়ে। বেশি অলস হয়েছে এই কয়েকটা দিন সে। পূর্ণি কোকোকে কোলে তুলে আদর করে ব্রাশ করিয়ে দিল, সাথে নিজেও ফ্রেশ হয়ে নিল। স্নান করে আয়নার সামনে এসে চুল মুছতে মুছতে এসে দাঁড়াতেই নজর পড়ল নিজের গালের সাইডের লাল দাগে। পূর্ণি সেখানে আঙুল ছোঁয়াতেই তার গত রাতের কথা মনে পড়ল। রেহেবার কাজ শেষে ফিরেও যখন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে কাজে বসেছিল, তখন পূর্ণি রেগে মাঝে মাঝে রেহেবারের চুল খামচে দিচ্ছিল, পিঠের মধ্যে আঁকাবুকি করছিল, শার্ট ধরে টানছিল। রেহেবারের চোখ গরম করে তাকানোতেও কোনো কাজ হয়নি। আর না সে কনফারেন্সের মাঝে পূর্ণিকে কিছু বলতে পেরেছে। তাই কাজ শেষ হতেই ল্যাপটপ পাশে রেখে পূর্ণিকে নিজের সাথে চেপে কাতুকুতু দিয়ে সব শোধ তুলেছে। যেই পূর্ণি অস্থির হয়ে হেসে ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে, রেহেবার তখনই টুক করে তার গালে একটা কামড় বসিয়ে দিয়েছে। পূর্ণিও কম কেসে, সেও পাল্টা রেহেবারের বুকে নিজের দাঁতের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। খুনসুটিগুলো মনে পড়তেই পূর্ণি ফিক করে হেসে দিল। তার চেহারায় অন্যরকম উজ্জ্বলতার আভাস, যা কয়েকদিন আগেই বিষণ্ণতায় ঢেকেছিল। পূর্ণি গুনগুন করে গান গেয়ে ধীরে ধীরে চুল আছড়ে কোকোকে নিয়ে নিচে ব্রেকফাস্ট টেবিলে বসল। নিজে শুধু ব্রেড নিয়ে কোকোকে একটা ফ্রাই চিকেন লেগ পিস আর তার পছন্দের বিস্কুট তুলে দিল প্লেটে। কোকো একবার পূর্ণির প্লেটের দিকে তাকিয়ে নিজের পিসটা তুলে পূর্ণির প্লেটে রেখে দিল। পূর্ণি এবার অবাক চোখে কোকোর দিকে তাকাতেই কোকো দুবার ঘেউ ঘেউ করে পূর্ণিকে খেতে বলে নিজের প্লেটের বিস্কুট খাওয়া শুরু করলো। পূর্ণির তার প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে চোখ ছলছল করে উঠল। চিকেন লেগ পিসটা পুনরায় কোকোর প্লেটে তুলে তার মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল, এটা আপনার জন্যই কোকো। আপনি খেলেই আমার শান্তি। আপনি মনের সুখে খান, ঠিক আমার জন্য আলাদা আছে কেমন? কোকো তাও খেতে চাইল না পূর্ণিকে ছাড়া। অগত্যা পূর্ণিকে অন্য আরেকটা লেগ পিস নিয়ে তার সামনে খেতে হলো। তবে গিয়ে কোকো নিজের ভাগেরটা খেলো। খাওয়া শেষ হতেই কোকো দৌড়ে বাথরুমের দিকে গেল। পূর্ণি প্রথমে অবাক হলেও পরে ভয়ে উঠে তাড়াতাড়ি অস্থির হয়ে কোকোর পেছনে দৌড়ল। কোকো তো এমন কখনো করে না। বাচ্চাটা সামান্য কিছু হলেও পূর্ণির বুকে ছুরিকাঘাতের মতো কষ্টও হয়। রেহেবার একটা ফাইল দেখছে মনোযোগ দিয়ে। এইবার আরবাজ বেশ দক্ষতার সাথে লুকিয়েছে। চারিদিকে সোর্স কাজে লাগিয়েও তার কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। রেহেবার ফাইলটা ছুঁড়ে ফেলে চেয়ারে গা এলিয়ে দিল। কয়েকদিন বড্ড ধকল যাচ্ছে, সোজা হাতে আর কাজ হচ্ছে না। এবার তাকে আঙুল বাঁকাতেই হবে। স্যার আসবো? রেহেবার মাথা তুলে সাহেবকে দেখতেই চোখের পলকের ইশারায় ভিতরে আসতে বলল। সাহেব ভিতরে এসে বলল, স্যার স্কেচ কমপ্লিট। রেহেবার অন্যমনস্ক হয়ে আর একটা ফাইল নিয়ে বলল, কার স্কেচ? স্যার আগের দিন সেই কিডন্যাপার লিডারকে ধরেছিলাম, আর কথা মতো ওর মালিকের স্কেচ রেডি। রেহেবার এবার হুঁশ ফিল। ফাইল রেখে সাহেবের দিকে তাকিয়ে বলল, শো মি। সাহেব স্কেচটা রেহেবারের সামনে মেলতেই রেহেবার সূক্ষ্ম চোখে সেটা পর্যবেক্ষণ করে নিজের হাতে তুলে নিল। স্যার ওনার সাথে হাতে আছে ওই মহিলার। আশরাফের বাবা, রাইট? ইয়েস স্যার, তবে প্রফেশনাল বিজনেসম্যান, শাড়ির ব্যবসা করেন। রেহেবার বাঁকা হাসল, পেপারটা মুড়ে বলল, বিজনেসম্যানই বটে। স্কেচটা রেখে দাও, আর বাকি যে ইনফরমেশন আছে সব অন্য একটি ফাইলে সেভ করো। স্যার পেন ড্রাইভ তো আপনার কাছে ছিল। ও হ্যাঁ, তুমি মেনশনে গিয়ে নিয়ে এসো, প্রবলেম নেই, আমার ব্যাগেই আছে। ওকে স্যার। আর স্যার আপনি কি এখন বেরোবেন? রেহেবার ততক্ষণে উঠে দাঁড়িয়েছে নিজের কোট নিয়ে, তাই মাথা নাড়িয়ে বলল, এখন এখানে কাজ নেই, আমি সন্ধ্যার পর আসছি। পরপর দুটো কনফারেন্স আছে, রেডি থেকো। সাহেব মাথা নাড়ালেও ইতস্তত করে দাঁড়িয়ে রইল।
যা বলো সোজাসুজি বলো সাহেব, এত হেজিটেট কিসের? সাহেব চমকে উঠে আমতামতা করে বলল, স্যার আপনি কি এখন বক্সিং ম্যাচে যাচ্ছেন? না মানে আগে তো এইরকম হুটহাট করে চলে যেতেন। রেহেবার স্বাভাবিকভাবেই বলল। না, ছেড়ে দিয়েছে বক্সিং ম্যাচ। সাহেব বোধহয় এতটাই অবাক হলো যে কিছু বলতে চেয়েও পারল না। তারপর নিজেকে সামলে খুশি হয়ে বলল। রেহেবার এবার মৃদু হেসে বলল, বউয়ের করা নিষেধাজ্ঞা, বুঝলে সাহেব? যেদিন বিয়ে করবে সেদিন বুঝবে 5 ইঞ্চের লিলিফুটটার কাছে আমার মতো বক্সারের একটা কথাও খাটে না। বাড়িতে তিনি মহারানী, আর আমি তার নিরীহ স্বেচ্ছা দাস। সাহেব হেসে ফেলল রেহেবারের বলার ভঙ্গি দেখে। রেহেবার নিজেও হাসল, তবে মুহূর্তেই মুখ কঠিন করে বলল, তবে তুমি যে রাস্তায় পা বাড়িয়েছ, চোখ কান সবসময় খোলা রাখবে, আর আশা করছি ভুল করবে না। সাহেবের হাসি মুখটা মলিন হয়ে এলো। মাথাটা নিচু করে হালকা নাড়িয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। সাহেব গাড়িটা ম্যানশনের গেটের ভেতরে পার্ক করে ভিতরে ঢুকল। আশেপাশে শুধু সার্ভেন্টদের দেখে সিঁড়িতে পা রাখল। রেহেবারের রুমের সামনে এসে দাঁড়াতেই দেখল রুমের দরজা হাফ খোলা। সাহেবের ভ্রু কুঁচকে এলো। ঘরে কেউ নেই, অথচ দরজা এইভাবে হাফ খোলা। সাহেব কৌতূহল নিয়েই নিঃশব্দে ভেতরে পা রাখতেই তার কিছু দূরে দাঁড়ানো পূর্ণাকে রেহেবার আর পূর্ণির একটা ফটো ফ্রেম হাতে দাঁড়ানো দেখল। ফটোটা তাদের রিসেপশনের দিনের, যেখানে পূর্ণি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে আর রেহেবার সেই হাসির দিকে তাকিয়ে আছে। সাহেব শব্দ করল না কোনো, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর পূর্ণা ফটো ফ্রেমটা দেখে তুলে আছাড় দিতে যেতেই এবার সাহেব হকচকিয়ে বলে উঠল। আরে আরে কি করছেন? পূর্ণি নিজেও চমকে গেল। সাহেবকে দেখে দ্রুত ফটো ফ্রেমটা রেখে বলল। আপনি এখানে? সাহেব আমতামতা করে বলল। আমি স্যারের একটা ফাইল নিতে এসেছি। পূর্ণার মুখ দেখেই বোঝা যাচ্ছে ভারী অস্বস্তিতে পড়েছে সে, তাই ইতস্তত করে বলল, ও আপনি কফি খাবেন? আমি কফি আনছি, আপনি ড্রয়িং রুমে বসুন। বলেই পূর্ণা তাড়াতাড়ি করে নিচে চলে গেল। সাহেব তার যাওয়ার দিকে তাকিয়ে লম্বা শ্বাস টেনে রেহেবারের ব্যাগ থেকে পেন ড্রাইভটা বের করে পকেটে পুরে নিচে নেমে গেল। আপনার কফি। বলেই পূর্ণা জোরে হাসার চেষ্টা করল। তারপর তাড়াতাড়ি পেছনে ঘুরে যেতে উদ্যত হতেই সাহেব বলে উঠল। দাঁড়ান। পূর্ণা ঠোঁট উল্টে পিছন ঘুরতেই সাহেব ফিক করে হেসে দিল তাকে দেখে। তারপর গলা ঝেড়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, গার্ডেন সাইডে আসুন। পূর্ণা ভ্রুকুচকে সাহেবের পিছু পিছু গার্ডেন এরিয়ায় যেতেই সাহেব কফির মগে চুমুক দিয়ে বলল, থ্যাংক ইউ ফর দিস। পূর্ণা ছোট্ট করে বলল, ওয়েলকাম। রেহবারকে ভালোবাসেন? পূর্ণা ভীষণ চমকালো এমন প্রশ্নে। চোখ বড় বড় করে সাহেবের দিকে তাকাতেই সাহেব হেসে বলল। চেয়ারে বসি। বলেই চেয়ারে বসে পূর্ণিকে বসার ইশারা করল। পূর্ণা কোনো উত্তর দিচ্ছে না দেখে বলল, যদি ওটা পার্সোনাল, তাও একটা কথা জিজ্ঞাসা করতে পারি? পূর্ণা কৌতূহলী চোখে তাকাতেই সাহেব বলল, পূর্ণা ভাবিকে কি আপনি এই জন্য এত পছন্দ করেন? পূর্ণি বিস্মিত চোখ নিয়ে সাহেবের দিকে তাকিয়ে লম্বা লম্বা শ্বাস নিল। এই লোকটা এতটা পার্সোনাল হওয়ার পরেও সে কিছু বলতে পারছে না কেন? এতক্ষণ তো তার মুখ দিয়ে 4টে গালি বেরিয়ে যাওয়ার কথা। অন্য কেউ হলে। সাহেব বলল, ইটস ওকে, রিল্যাক্স। না বলতে চাইলে বলতে হবে না। পূর্ণা হালকা ঘেমে এলো। তার মনে পড়ল না পূর্ণির উপর তার ঘৃণার সূত্রপাত ঠিক কোথায়। ছোটবেলায় যখন ওকে বাড়ির লোক পূর্ণি নামে উল্টোপাল্টা বলতো, সেখান থেকে নাকি অন্য কোথাও। রেহেবারের প্রসঙ্গ তো পরে এসেছে জীবনে তার, যেটা অন্যতম ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আমি জানি না পূর্ণা আপনি কেন ভাবিকে এত অপছন্দ করেন, তবে ভাবির মতো সরল মানুষ আমি আমার লাইফে দুটো দেখিনি। আমার মতে তিনি আপনাকেও ভীষণ ভালোবাসেন, তবে তা আপনার ঘৃণার কাছে চাপা পড়ে গেছে। উঠি আজ। বলেই সাহেব হেসে উঠে চলে গেল পূর্ণার সামনে দিয়ে। পূর্ণা থম মেরে বসে রইল সেখানে। রেহেবার গাড়ি পার্ক করে বাড়িটির দিকে তাকালো। বাড়িটি কোনো কালেই রেহেবারের খুব একটা পছন্দ না। বাড়িটা বেশ ছোট, সাথে আশেপাশে কাছাকাছি কোনো দোকানপাট বা শপিং মল নেই, তাই রেহেবারের কোনোদিনই এই বাড়ির প্রতি কোনো টান ছিল না। অথচ গত কয়েকদিন দেখো এই বাড়ি আসার জন্য রেহেবার ফাঁকতাল খোঁজে। একটা মানুষ কিভাবে যে এতটা টানের কারণ হয়ে দাঁড়ালো অজান্তেই ভেবেই রেহেবারের মুখে হাসি ফুটে উঠল।
আজ সে নাই আসতে পারতো, এতটা তাড়াহুড়ো করে। এলো শুধু পাগল মেয়েটার পাগলামির কারণে। গত কয়েকদিন সে সকালে বেরিয়েছে আর রাতে এসেছে। এসেও তেমন সময় দিতে পারেনি কাজের কারণে। মেয়েটা রাতের 2-3 ঘন্টায় রেহেবারের সান্নিধ্য পাওয়ার জন্য জেগে বসে থাকে। কখনো রাত 2টো অবধি, তো কখনো 3টে। প্রথম দিন রেহেবার বকেছিল বটে, তারপর পূর্ণির নাক গাল ফুলিয়ে ছলছল করে চোখ নিয়ে বসে থাকা দেখে সে ভালোই বুঝেছে তা ধমকের বিপক্ষ হাতিয়ারটি বেশি শক্তিশালী। তাই হার মেনে গত 2 দিন 1-2 ঘন্টা আগেই আসার চেষ্টা করেছে। তাতে পূর্ণির মন ভরেছে কি সে জানে না, তবে তার মনটা মোটেও ভরেনি। সুন্দরী বউ রেখে কাজে বেরোনোর এই এক ঝামেলা। রেবা নিজের কাছে থাকা চাবি দিয়েই বাড়িতে ঢুকে রুমের মধ্যে পা বাড়াতে দেখল পুনি কোকোর সামনে দুটো পা ধরে তাকে বকছে, আর কোকো মুখ নিচু করে সেই বকা শুনছে। রেহেবার রুমে ঢুকে সানগ্লাসটা খুলে ভ্রুকোচকে বলল, হোয়াট হ্যাপেন্ড পূর্ণিমা? আমার মেয়েকে এইভাবে বকছে কেন? কোকো রেহেবারের আওয়াজ পেতেই তাড়াতাড়ি দৌড়ে রেহেবারের কোলে উঠে পড়ল। তারপর কুই কুই করে রেহেবারের বুকে মুখ লুকালো। আপনি আজ কিছু বলবেন না, ডামান ওকে এক্ষুনি। আজ ওর একদিন কি আমার একদিন। রেহেবার কোকোর মাথায় হাত বুলিয়ে বলল, কেমন করেছিস কোকো, যে তোর মা রেগে ফায়ার হয়ে আছে? কি করেছে? আপনার আদরের মেয়ে প্রেগনেন্ট। রেহেবার অবাক হতে গিয়েও হেসে ফেলল। পুনি চোখ মুখ লাল করে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে কোকোর দিকে। রেহেবার কোকোকে বুকের মধ্যে নিয়েই বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তুই তো দেখি তোর বাবার চেয়ে ফাস্ট। গুড জব কোকো, নিজের মাকেও তো কিছু শেখাতে পারিস। পুনি চোখ বড় বড় করে বলল, এই, আপনি আবার ওকে শাবাশি দিচ্ছেন? আর এইসব কি কথাবার্তা আপনি? আর কিছু বলার আগেই কোকো ঘেউ ঘেউ করে রেহেবারকে বকতে বারণ করল। রেহেবার তা দেখে হেসে পূর্ণিকে চোখ টিপ দিতেই পূর্ণি রেগে আঙুল তুলে বলল, এইভাবে পাল্টি খেলি তো তুই? আয় একবার, শরীর খারাপ লাগলো আমার কাছে, তারপর দেখাবো। বলেই গজগজ করতে করতে নিচে চলে গেল। রেহেবার কোকোকে কোলে তুলে আদর করে বলল, এত ফার্স্ট যাওয়া তো উচিত হয়নি কোকো। বাপের মুখের দিকে চেয়ে আরেকটু অপেক্ষা করে যেতে। এখন তো দেখি জীবন যুদ্ধে তোর থেকেও পিছিয়ে পড়ছে। কোকো কি বুঝলো কে জানে, উঠে 2বার গোল গোল ঘুরে রেহেবারকে চেটে দিল। রেহেবার হেসে তাকে নামিয়ে বলল, থাক এখানে, আমি তোর মাকে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য রাজি করে আসে। পুনি গজগজ করতে করতে কোকোর জন্য মাছ ভাজা করতে লাগলো। কোকো চিকেন খেয়ে আজ বমি করেছে, তাই আর এই কটা দিন তাকে চিকেন দেবে না বলেই ঠিক করেছে পুনি। শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমরে ঠান্ডা পুরুষারি আঙুলগুলোর হালকা স্পর্শে কেঁপে উঠল পূর্ণি। শরীর শিরশির করে উঠল মুহূর্তে। প্রিয় পুরুষালী ঘ্রাণটা তীব্রভাবে নাকে ঠেকতেই হাত পা অবশ এলো। দ্বিতীয় স্পর্শটা ঘাড়ে পড়তেই পূর্ণি লম্বা লম্বা শ্বাস নিয়ে হাতের খুন্তিটা ছেড়ে দিল। লুক অ্যাট্রাক্টিভ ইন দিস শাড়ি। পূর্ণির আবার টনক নড়ল। সে তো রেগেছিল। না না, এইভাবে গলে গেলে হবে না, তাই নিজেকে ছাড়িয়ে বলল, আপনি শাড়ি ছাড়া আর কোনো কাপড় আনেননি কেন? রেহেবার পুনরায় পূর্ণিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কারণ শাড়িতে তোমাকে একদম বউ বউ লাগে, খালি আদর করতে মন চায়। তাই তো সারাদিন বাইরে থাকেন, একটা কলও দেন না সারাদিনে। পূর্ণির গলার আওয়াজে অভিমান স্পষ্ট। রেহেবার হেসে বলল, এই যে এখন আছে, এখন খাতে যত করো দেখি বরের সুন্দর করে। আচ্ছা যান, আমি কিছু বানিয়ে আনছি। ওসব বাদ, আমার জিনিস আমি নিয়ে নেব। রেহেবারের নেশাক্ত গলার স্বর শুনে পূর্ণি আমতামতা করে বলল, এটা কিচেন অফিসার। তাতে কি, একজনের কাছে তো আমি বরাবরই শেমলেস। পূর্ণির গাল লাল হয়ে উঠল। উত্তাল ঝড়ের পূর্বাভাস পেয়ে নিচু স্বরে বলল, মাছটা পুড়ে যাবে অফিসার, ছাড়ুন। রেহেবার শাড়ির আঁচলটা ফেলে দিতেই পূর্ণি আটকে উঠল। রেহেবার তাকে সামনে ফিরিয়ে নিজের সাথে পূর্ণিকে জড়িয়ে নিয়ে বলল, এইদিকে যে আমার মন পড়ছে সেটা চোখে পড়ছে না ম্যাডামের? পূর্ণি ঘন ঘন শ্বাস ফেলে রেহেবারের শার্ট খামচে ধরে অস্ফুট স্বরে বলল, অফিসার। হুম, কোকুর সাথে কম্পিটিশনে নেমেছি, তাই নো ডিস্টার্ব। এক নতুন সকাল, নতুন দিনের শুরু। পূর্ণি চোখ মেলতেই বুঝলো তাকে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। পূর্ণি চোখ বুঝেই মুচকি হাসল। কতগুলো দিন পর আজ সকালেই উঠে রেহেবারকে এত কাছে অনুভব করছে সে। নইলে মহারাজের সময় কোথায়? এই তো গত রাতেও সে দেরি করেছে।
কখন এসে পূর্ণিকে জড়িয়ে শুয়েছে পূর্ণি টেরও পায়নি। তবে এর জন্য পূর্ণির রাগের চেয়ে বেশি এখন আনন্দ লাগছে। কমসে কম সকাল সকাল তো নিজের এত কাছে পেল মানুষটাকে। নয়তো সারাদিন চাতক পাখির মতো বসে থাকে সে মেইন ডোরের দিকে তাকিয়ে। অথচ মহারাজ আসেন রাতের বেলায়, যখন তার ভিতর জেগে থাকার সমস্ত এনার্জি শেষ হয়ে যায়। রেহেবারের বাম হাত সোজা করে রাখা পূর্ণির ঘাড়ের নিচে, আর ডান হাত তার টি শার্টের ভেতর দিয়ে উন্মুক্ত কোমর চেপে ধরা, আর মুখটা তার মুখের ডান পাশের কাছে, যার দরুন রেহেবারের শ্বাস প্রশ্বাস এসে পড়ছে পূর্ণির গলায়। পূর্ণি মাথাটা একটু সরিয়ে রেহেবারকে দেখার চেষ্টা করল। রেহেবারের শ্যামবর্ণ গালে খোঁচা খোঁচা দাড়িগুলোতে খানিকক্ষণ হাত বুলিয়ে ঠোঁট ছল। এলোমেলো চুলগুলো একবার গুছিয়ে দিল তো একবার ঘেটে দিল। তারপর মুচকি হেসে নিজের হাতটা নিয়ে রেহেবারের ডান হাতটা আস্তে আস্তে নিজের হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করে ঘুরিয়ে ফিরিয়ে পরখ করল। তার বেশ মজা লাগছে এগুলো করতে। রেহেবার শ্যামবর্ণ হলেও পূর্ণি পুরোটাই দুধে আলতা। হালকা টোকা দিলেই বা রোদে বেশিক্ষণ থাকলেই সে লাল হয়ে যায় মুহূর্তেই। তাও পূর্ণির মনে হয় শ্যামবর্ণের রেহেবারকে তার চেয়ে বেশি সুন্দর লাগে। যখন সে ধমকায়, অর্ডার দেয়, চোখমুখ শক্ত করে তাকায়, নির্দ্বিধায় ওই শক্ত হাতে গুলি ছোড়ে, সবেতেই যেন এক আলাদা সৌন্দর্য। অথচ এই মানুষটাই পূর্ণির কাছে এলে হয়ে যায় শান্ত নদীর মতো। তার ছোঁয়াগুলো পাল্টে যায় নরম মোমের মতো। সর্বক্ষণ তার মাথায় এটাই ঘোরে, পূর্ণির কষ্ট লাগছে না তো, খুঁটিনাটি খেয়াল রাখছে তার। পূর্ণি অবাক হয়ে ক্ষণে ক্ষণে এই মানুষের এতগুলো রূপ দেখে। তার যত্নে কোনো কমতি রাখেনি রেহেবার কখনো, এমনকি অবহেলার সময়ও না। বাড়ির সিসিটিভি আর সার্ভেন্টরা যে সর্বক্ষণ তার উপর নজর রাখছে তাকে সে টের পায়নি। যতই হোক সেও সিআইডি অফিসারের বউ, এটুকু না বুঝলে হয়? এসব ভেবেই পূর্ণি ঠোঁট চিপে হেসে পুরুষালী হাতটা তার থেকে সরাতে গেলেই পুরুষালী হাতটা চেপে ধরল সেই হাত বিছানার সাথে। পূর্ণি হকচকিয়ে গেল। মানুষটা কি জেগেছিল? কই যেন মহারানী, আমি পরে করে শেষ হলে আমি একটু করি। রেহেবারের ঘুম ঘুম ভারী কণ্ঠস্বরটা যেন ঝড় তুলল এবার। পূর্ণি ঢোক গেল। সে কেন যে ভুলে যায় তার প্রতিপক্ষ দক্ষ খেলোয়াড় কে জানে। পূর্ণি আমতামতা করে বলল, পরখ কই? আমি এমনি দেখছিলাম। নিজের আঙুলের আর ঠোঁটের স্পর্শ দিয়ে অত্যাচারের মাধ্যমে বেসামল করে দেওয়াকে বুঝি আজকাল দেখা বলে চালানো হয়? রেহেবার এক হাত ভাঁজ করে মাথায় দিয়ে পূর্ণির উপর ঝুঁকে শুল। মুখে তার বরাবরের সেই বাঁকা হাসি বর্তমান। পূর্ণির গাল আবারও লাল হয়ে গেল। চোখের পলক দ্রুত ফেলে বলল, আমি মোটেও কোনো অত্যাচার করিনি, অত্যাচার করেন আপনি। রেহেবার ভ্রুকুচকে ইনোসেন্ট গলায় বলল, আমার মতো নিরীহ প্রাণী আবার কারোর উপর অত্যাচার করতে পারে নাকি? করেন না? গত পরশু রাতে যে আমার হাত শাড়ি দিয়ে বের। পূর্ণির হুঁশ এলো। ফট করে রেহেবারের দিকে তাকিয়ে দেখল সে ঠোঁট টিপে হাসছে। পূর্ণি চোখ বুঝলো খিচে। এই শেমলেস লোকটার সাথে থাকতে থাকতে সেও ওই রকম হয়ে উঠছে। ইস, কি একটা অবস্থা। ফিনিশ ইউর ওয়ার্ড টেলিং। তা ঠিক কে কি অত্যাচার করেছে? প্রথম কথাটা স্বাভাবিক থাকলেও শেষ কথাটা পূর্ণির কানে ঠোঁট ঠেকিয়ে বলায় তার শরীর শিরশির করে উঠল। পূর্ণি হালকা কেঁপে উঠে বলল, আপনি দিন দিন আরো শেমলেস হয়ে যাচ্ছেন অফিসার। শেমলেস না হলে কি কোকুর সাথে কম্পিটিশনে নামি? রেহেবার ঘোর লাগা গলায় বলেই পূর্ণির কানের নিচে নাক ঘষল। পূর্ণি বুঝল আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। এই লোক যা শুরু করেছে এবার সে লাল টমেটোয় পরিণত হবে। সেটা দেখে আবার তার পিছনে লাগা হবে। তার আগে দ্রুত দৌড়াতে হবে। পূর্ণি হালকা এদিক ওদিক নড়াচড়া করে উঠতেই রেহেবার বিরক্ত কণ্ঠে বলল, এত নড়াচড়া করো কেন? আপনার ফোন বাজছে অফিসার। লিভ ইট। ইম্পর্টেন্ট হবে অফিসার। রেহেবার বিরক্ত সূচক শব্দ করে ফোনটা হাতড়িয়ে চারিদিকে খোঁজার চেষ্টা করল। পূর্ণি তা দেখে নিজেকে ছাড়িয়ে জামাকাপড় ঠিক করে উঠে দরজার কাছে পৌঁছতেই রেহেবার ফোনটা হাতে নিয়ে দেখল ওয়াইফি নামটা জল জল করছে ফোনে। রেহেবার এবার দরজার সামনে দাঁত বের করে থাকা পূর্ণির দিকে গরম চোখে তাকালো। পূর্ণি উচ্চস্বরে হেসে বলল, গুড মর্নিং হাজব্যান্ড। রেহেবার তবেরে বলে উঠতে নিলেই পূর্ণি এক দৌড় লাগালো নিচে। রেহেবার হেসে ফেলল এবার। পূর্ণির বালিশটায় মুখ গুজে বিড়বিড় করে বলল,
বউটা চালাক হয়ে যাচ্ছে দিন দিন।